ওয়াশরুমে টাওয়েল জড়িয়ে গোসল করতে ঢুকলো প্রিয়া। দরজার বাইরে তার শাশুড়ি মোবাইল নিয়ে ভিডিও করতে লাগলো। জুম করে দেখতে চাইলো প্রিয়া ভেতরে কি করছে। দেখলো প্রিয়া শাওয়ার ছেড়ে গোসল করছে, সাবান হাতে নিয়ে কোচলে গায়ে মাখছে। সাবানটা একবার ফ্লোরে পড়ে গেল। প্রিয়া তুলে নিয়ে দেখলো সাবানটা একটু ভেঙে গেছে। সেটা ধুয়ে নিয়ে আবার গোসল করতে লাগলো। ভিডিও সেভ করে তিনি ভাবলেন, আজকে দেখাচ্ছি মজা। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমাকে ফাঁদে পড়তেই হবে। প্রিয়াকে বের হতে দেখে তিনি ওয়াশরুমের সামনে থেকে চলে গেলেন। তারপর রান্নাঘরে গিয়ে ভালো করে দেখে নিলেন মশলার কৌটোগুলোতে কতটুকু মশলা আছে। লবণের কৌটো খুলে হাতে মাপলেন কতটুকু আছে। তারপর তেলের বোতল হাতে নিয়ে কলমের দাগ দিয়ে দিলেন। তারপর আশেপাশে তাকিয়ে লুকিয়ে পড়লেন। এদিকে প্রিয়া শাড়ি পরে রান্নাঘরে গেল রান্না করতে। তার শাশুড়ি দূর থেকে আবারও ভিডিও করতে লাগলেন। প্রিয়া নিজের মনে রান্না করছে। প্রথমে তেল ঢালতে গিয়ে একটু পড়ে গেল। তারপর মশলার কৌটোগুলো খুলে খুলে একে একে মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া দিল রান্নায়। ভিডিওটা সেভ করে তিনি একটা হাসি দিয়ে প্রিয়ার ঘরে চলে গেল। ঘরে গিয়ে দেখলেন দিনের বেলা লাইট জ্বলছে, ফ্যান চলছে। ওয়াশরুমের দরজা সরিয়ে দেখলেন শাওয়ার থেকে এখনো পানি পড়ছে। তারপর তিনি ঘরের আর ওয়াশরুমের সবকিছুর ভিডিও করে নিলেন। পেছন থেকে প্রিয়া এসে বলল, মা কি করছেন, কিছু লাগবে? তিনি থতমতো খেয়ে বললেন, না মানে তোমাকেই খুঁজছিলাম। রান্না বসাতে হবে তো, 12টা বেজে গেছে। একটার মধ্যে খেয়ে তোমার শ্বশুরের ওষুধ খেতে হবে। রান্না তো প্রায় শেষ মা, একটু পরে বাবাকে খেতে দিব। আচ্ছা ঠিক আছে বলে তিনি বেরিয়ে গেলেন। বের হয়ে নিজে নিজে বললেন, আজকে আসুক আমার ছেলে, সব প্রমাণ আছে এখন। এবার কি করে জাদু করবে দেখবো। এতদিন মুখের কথায় অনেক বলেছি কিন্তু বিশ্বাস করেনি। আজ তোর বউয়ের আমল নামা তোর হাতে দিব। দুপুরে খেতে বসলো প্রিয়ার শ্বশুর শাশুড়ি। প্রিয়া খাবার বেড়ে দিচ্ছে। আসতে দাও বৌমা, ভাত পড়ে যাচ্ছে। এসব কি তোমাকে বাবার বাড়ি থেকে শেখায়নি নাকি? আহ ছোট মানুষ, এভাবে বলছো কেন? আস্তে আস্তে সব শিখবে। প্রিয়া তরকারি দিতে কিছুটা ঝোল ফেললো শাশুড়ির গায়ে। কি করলে? কথাটা বলেছি বলে প্রতিশোধ নিলে তাই তো? মা ভুল করে পড়ে গেছে, আপনি শাড়িটা আমাকে দিন, আমি ধুয়ে পরিষ্কার করে দিব। আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি তোমার কোনো কাজের সিঁড়ি নেই। আজকে বাঁধন আসলেই আমি সব বলবো, সব প্রমাণ দেখাবো। কি প্রমাণের কথা বললো শাশুড়ি প্রিয়া বুঝলো না, কিন্তু বিষয়টা তারও ভালো লাগেনি। তুমি কিছু মনে করো না বৌমা, তোমার শাশুড়ির মুখটা তেতো হলেও মনটা মধুর মতো মিষ্টি। দাও আমাকে আর একটু তরকারি দাও। প্রিয়া তরকারি তুলে দিতেই তিনি আয়েশ করে খেতে লাগলেন। বিকেলে ঘরে এলো বাঁধন। প্রিয়া দরজা খুলতেই বলল, বা আজকে তো দারুণ লাগছে, কিন্তু মুখটা বাংলার পাঁচ করে রেখেছো কেন? প্রিয়া ওর ব্যাগটা নিয়ে চুপচাপ ঘরে চলে গেল। বাঁধন ফ্রেশ হতেই তার মা এসে বলল, এই দেখ তোর বউয়ের কাণ্ড, আমি সব ভিডিও করে রেখেছি। কিছুই ঠিক মতো করে না। গোসল করার পর পানি পড়তে থাকে, রুম থেকে বের হওয়ার পর লাইট ফ্যান চলতে থাকে, ভাত দেওয়ার সময় তরকারি ভাত পড়ে। তোকে বললে তো বিশ্বাস করতে চাস না। তাছাড়া আমি লক্ষ্য করেছি তোর বউ কয়েকদিন ধরে সবার সাথে ঠিকমতো কথা বলছে না। ওকে ভালো বললেও মুখে হাসি থাকে না। বাঁধন এতক্ষণ মোবাইলের ভিডিওগুলো দেখে হেসে বলল, বিশ্বাস করতে চাইবো না কেন মা? মা আমি তো জানি। প্রিয়া তাহলে তুই ওকে কিছু বলিস না কেন? ওকে এসব কথা আমি কতবার বলেছি, তুই তো যেন দোষী খুঁজে পাস না। মা আসলে প্রিয়ার বাবার ক্যান্সার ধরা পড়েছে, ফাইনাল স্টেজ। কি বলছিস? হ্যাঁ কেমোথেরাপি চলছে, তবে শরীরের অবস্থা এতটাই খারাপ যে 4টা দেবার পর এখন আর দেওয়া যাচ্ছে না। প্রিয়ার শাশুড়ি কথাটাতে কাচুমাচু করতে লাগলেন। তিনি ভাবতেই পারেননি এমন কিছু শুনতে হবে। আসলে মা প্রিয়ার মানসিক অবস্থা ঠিক নেই। ওর ভেতর সবসময় একটা ভয় কাজ করে, টেনশনে থাকে, তাই কোনো দিকেই ওর সেভাবে কোনো খেয়াল নেই। কথাগুলো বলে বাঁধন চলে গেল। প্রিয়ার শাশুড়ি ভাবতে লাগলেন, এরকম একটা টেনশন নিয়ে মেয়েটা সবসময় বাড়ির এত সব কাজ করছে, অথচ কাউকে কিছু বলেইনি। পরদিন প্রিয়ার শাশুড়ি প্রিয়াকে বললেন, তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি আসলে জানতাম না তুই এত বড় কষ্ট বুকে পাথর চাপা দিয়ে আছিস। আল্লাহ যেমন আমাদের সমস্যা দিয়েছেন নিশ্চয়ই তার সমাধানও দিবেন। আপনারা আমার আব্বুর জন্য দোয়া করবেন। মা আমাদেরকে একবার কথাটা বলতে পারতে, কষ্টের কথা ভাগাভাগি করে নিলে কষ্ট কিছুটা কমে যায়। আমি এতদিন শুধু তোমার দোষ খুঁজেছি, কখনোই তোমাকে বোঝার চেষ্টা করিনি। দোয়া করি বিআই সাহেব দ্রুত ভালো হয়ে যাক। 1 সপ্তাহ পর বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে এলো প্রিয়া। তার বাবার লাশটা সাদা কাপড়ে ঢাকা পড়ে আছে। সে অঝোরধারায় কান্না করছে। তার ছোট বোন রোশনি বলল, বোন আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেল, পুরো চিকিৎসা করাবার সময়টুকুও দিল না। এত কিসের তাড়াহুড়ো ছিল বল? আমি তো এতিম হয়ে গেলাম। আমি আছি তো তোর সাথে, কিছুই হবে না। এখন থেকে তুই আমার সাথেই থাকবি। বাঁধন বলল, হ্যাঁ তুমি আমাদের সাথেই থাকবে, আমরা আছি তো, তুমি ভেঙে পড়বে না। তারপর প্রিয়া তার বোনকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতে শুরু করলো। তার নিজের মন খারাপ থাকলেও বোনকে বুঝতে দিত না। বাঁধন ও রোশনির মুখে হাসি ফোটাবার চেষ্টা করতো সবসময়। রোশনিও তাদেরকে আপন করে নিতে শুরু করলো। একদিন প্রিয়ার শ্বশুর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তিনি বিছানা থেকে পড়ে গেলেন। তার ডাকাডাকিতে তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। ডাক্তার এসে চেক করে প্রেসক্রিপশন লিখছেন। বাঁধন বলল, কি হয়েছে বাবার? আপনার বাবার প্যারালাইসিসের সমস্যা, ওনার বাম পাশটা ধরে গেছে। ওনাকে হসপিটালে ভর্তি করে দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আমি প্রাথমিকভাবে কিছু মেডিসিন লিখে দিয়েছি। ডাক্তার চলে গেল। প্রিয়ার শাশুড়ি অনেক ভেঙে পড়লেন। প্রিয়ার শ্বশুরের একরকম চিকিৎসা চলছে, তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না। তার শাশুড়ি এসব দেখে কান্নায় ভেঙে পড়লেন। প্রিয়া বলল, মা নিজেকে শক্ত করুন, আপনজন হারানোর কষ্টটা আমি ভালো করেই জানি, তাই আমার মতো অকালে আর কেউ আপনজন হারাক সেটা আমি চাই না। আমার এক বাবাকে হারিয়েছি, আর এক বাবাকে হারাতে পারবো না। তারপর
তারপর সবাই বাবার সাথে কথা বলতে লাগলেন। পরদিন বাঁধনের বাবা ঘুমিয়ে আছে, তার মা পাশে মনমরা হয়ে বসে হাত পাখা দিয়ে বাতাস করছে। বাঁধন এসে বলল, মা উঠে দাঁড়িয়ে পড়ল। বল, কিছু লাগবে তোর? মা, আমি প্রিয়াকে বলেছি এখন থেকে ও যেন বাবাকে ওষুধ খাওয়ায়। আমি তো আছি, ওকে আবার কষ্ট দেবার কি দরকার? বেচারি এমনিতেই সারাদিন বাসার সব কাজ করে। বাঁধন মায়ের হাত ধরে বলল, মা, মনে আছে কিছুদিন আগে তুমি বারবার বলেছিলে আমাকে প্রিয়ার কোনো কাজে মন নেই, কোনো কাজ ঠিক মতো করছে না। হ্যাঁ, কিন্তু আমি তো বুঝেছি ওর বাবা অসুস্থ ছিল তাই। ঠিক বলেছ, তেমনই এখন তুমিও প্রায় সময়ই অন্যমনস্ক থাকো। কিছু মনে করবে না মা, আমি চাই না বাবাকে ওষুধ খাওয়াতে গিয়ে তোমার কোনো ভুল হোক। কথাটি শুনেই তার মা বুঝতে পারলেন তার মানসিক অবস্থাও ভালো না। তিনি ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বাঁধন তার মাকে সান্ত্বনা দিচ্ছে। প্রিয়া এসে শাশুড়িকে বোঝাতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন, তাহলে আমরা আরো বেশি বেশি জীবন নির্ভর গল্প নিয়ে আসবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন এবং সম্পাদনায় আলমগীর।